তোমাকে আমি আমার নায়িকা বানাবো। কি বলছেন? আজকাল থেকে যাত্রা কত দেখে নাকি? কেন দেখে? যাত্রা হলো একমাত্র প্রাচীন অতি জনপ্রিয় লোকশিল্পী। যদিও আজকাল টিভি সিরিয়ালে দৌড়তে অনেক কলকাতা অনেক গুণী মানুষ যাত্রাকে আগুন নতুন করে দেখিয়ে তোলার চেষ্টা করছে, আমিও চালাচ্ছি। তাই তো প্রতি বছর দু একটা করে যাত্রার অভিনয় করি। এবছর যেমন মহিষাসুর মন্দিরের নাটকের রিহার্সাল চলছিল, কিন্তু দুর্গার জীবনে হঠাৎ দুর্ঘটনা ঘটায় যাত্রা বন্ধ করতে বাধ্য হল। আবার এবার এবং আমি এবার তোমাকে নায়িকা বানাবো। তোমার এমন সুন্দর চেহারা, ডানা ডানা চোখ, আর টিকালো না, না 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 না, তুমি ছাড়া তোমার চরিত্রে আমি কাউকেই ভাবতে পারছি না। একটা কথা বলছিলাম, তোমার এই সুন্দর চেহারা এই গহনা পড়ে গেল। তাই বলেছি আজকালের একটা সেকালের শাড়ি পরে নিজের এই অপরূপ সুন্দরটাকে ঢেকে রাখবে না না না, একেবারে মারা যায়। কোথায় তুমি আড্ডা মডার আইবি স্কার্ট টপ জিন্স পরবে, এই জন্যই তো আমি তোমার জন্য আর এই মডার্ন স্টাইলে আসলে কোথায় কি জানো, রঙিন মাছ ধরাতে যেমন ছেলেবেলা থেকে মানুষ অনেক আনন্দ পায়, তেমনি আমি আমার চোখে সুন্দর সুন্দরী মহিলারা মডার্ন ড্রেস পরে ঘুরে বেড়াবে, সেটাও দেখতে আমার বড্ড ভালো লাগে। কথা বলো তুমি, এমনি ভাই বলে সম্পর্কের টানে কি রোজ রোজ এখানে আসা যায়? যদি হলাম আমরা কোনো প্রেমিক প্রেমিকা, কি আজে বাজে কথা বলছি? এই মনের উপর কথা, যেটা মনে রাখার কথা, সেটা না, সেটা কিনা মুখ ফসকে বেরিয়ে গেল। আমার ভীষণ কষ্ট হচ্ছে এমন কথা তুমি বলতে পারলে, আর তাই যদি পারলে তাহলে আগে বললে না কেন? তাহলে এত রাত থেকে তোমাকে পাবো কি পাবো না কথা ভাবতে ভাবতে এতগুলো দিন কষ্ট পেলে উঠে না।
পরিবার তাই খদ্দের ধরা খোলা বাজার বাবা এই রে বোধহয় ফেসে গেলাম। ছি বাবা ছি তুমি একজন গৃহবধূ হয়ে একটা বড় পুরুষের সাথে নিজের লজ্জাটুকু পিটিয়ে দিতে তোমার ওই বিবেকের রুচিতে এতটুকু পাবো না। আরে দুর্বসাই বড্ড ছোট মন আপনার, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, লাভলিকে প্রথম দিন থেকে আমি আমার মন করব বলে ভেবেছিলাম, আর সেই জন্য তো এই লাভ জীবনের জন্য এই কটা গহনা আর একটা ড্রেস কিনেছিলাম। দাদা কেমন চাইতো চাইতো সামনে হাত দিতে আগে দাদা ভাই সাথে বলে ভেবে রেখেছে। ভাই ফোঁটা তা কোন হাত দিয়ে ফোঁটা দেবে বাবা? যে হাতে করে আমি নিজের চোখে দেখতে পেলাম এই দাদা আমার কাকানিকের কলাটা জড়িয়ে ধরে বলছিলে মাই সুইট হার্ট মাই ডার্লিং তোমাকে আমি কত ভালোবাসি। ভাই বোনের এই রসায়নটা কবে থেকে এমনি করে মুখরোচক হয়ে উঠলো বাবা? তুমি কি কোনোদিন কখনো দেখেছো কোন রক্তের সম্পর্কের ভাই বোনকে এইভাবে খোলাখুলিভাবে মিশিয়ে দিয়ে লজ্জা পেতো? তো লজ্জা করলো চিকু মারছে। ও যদি আমরা মায়ের পেটের বোন হতো তাহলে আপনি কি কোনোদিন পারতেন এর গলাটা জড়িয়ে ধরে আপনি করে বলতে পারতেন মাই সুইট হার্ট মাই ডার্লিং তোমাকে আমি কত ভালোবাসি? যে অপমান আজ আপনি আমায় করলেন তার ওই জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছে গিয়ে চেয়ে নেব। কেন মল্লিক মশাই? আমার মেয়ে তো আপনার এখানে কোনো নোংরা পোশাক কিনতে আসেনি, তাহলে কেন আমার মেয়ের কাছে মত চাইলেন? যা বাবা না করে বলেছে না বুঝে সুঝে আপনার কাছে বাবা তাহলে তার ছোটটা চলে আমি কারো তালে তার চুক্তি এখানে আসিনি। আমি নিজের চোখে যা দেখেছি আচ্ছা শুনেছি তাই দেখার জন্য তোমার শ্বশুর মশাইকে আমি এখানে পাঠাচ্ছি। কি দেখতে এসেছেন আপনি? আপনি না দেখেছে তোমাদের ওই নোংরা অশ্লীল অবস্থা যেটা আমি চোখে দেখতে পারিনি, আমি চোখে দেখতে পারিনি, কানে শুনতে পারিনি, তাই তোমার শ্বশুর মশাইকে তোমাদেরকে দেখতে পাঠিয়েছি এখানে। এবার বুঝেছি এই পুরোপুরি দুটো যুক্তি করে তোমাকে বাড়ি থেকে বেড়াতে চাই, বুঝলি? বলি মশাই ঠিকই বলেছো। হ্যাঁ বিশ্বাস করি একজন স্বামী হিসাবে একজন স্ত্রীকে যেমন বিশ্বাস করতে হয় আমিও কিন্তু তোমায় ততটাই বিশ্বাস করি না। তাই বলে আমার এই চন্দ্রদাতা বাবা আর এই মমতাময়ী মাকে বিশ্বাস করি না। বাবা বাবা, তুমি তো আদর্শবান বাপের আদর্শবান ছেলের মতো কথা বলছো ভাই। তোমার এই আদর্শ তুমি চিরদিন ধরে রাখতে পারবে তো? দেখো কি হয়। দাদা আপনি হঠাৎ আমাদের বাড়িতে আমার আশাটা ভুল হয়ে গেছে। দুর্গাপুরের মুখ থেকে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব। তাছাড়া কিছু পোশাক আর গহনার জন্য তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় খিটমিট লেগেই থাকে। আর তাছাড়া তুমি তো এখন আবার শুধু কারখানার কর্মচারী নাও, আমার আত্মীয়। তাই ভেবেছিলাম তোমাকে ম্যানেজার পোস্টে প্রমোশন দিয়ে তোমার মাইনেটা দ্বিগুণ করে দেব, আর সেটা জন্য আমার এখানে আসা। সত্যি বলছেন দাদা? সত্যি বলছেন? হ্যাঁ রে ভাইয়া, হ্যাঁ। আর লাভলি বলে যাতে খুশি থাকে তার জন্য সামান্য গহনা আর এই পোশাকটা এনেছিলাম। কিন্তু তোমার বাবা মাকে কি ভাবলো জানি না, আমাকে যা না তাই বলে অপমান করতে লাগলো। ছি বাবা ছি তোমরা কি বলো?
যে মানুষটা বাড়ি বয়ে এসে এমন একটা সুসংবাদ দিতে এলো, তাকেই কিনা তোমরা সুসংবাদ নয় রে পড়ো, এটা সুসংবাদ নয়। এটা এই নিয়তি বোধহয় তোর জীবনে একটা চরম দুঃসংবাদ লেগে আসছে। তাই আমি বলছি বাবা, এখনো সময় আছে, তুই সময় থেকে সাবধান হয়ে যা। আরে বাবা রে, উনি তোর জীবনে তোর সৌভাগ্যের প্রমোশন হতে এখানে আসেনি বাবা। ও এসেছে এই বাড়ির মান সম্মান ভবিষ্যৎ সব কিছু নিজের হাতে কিনে খেতে। কি বলছো মা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যদি বুঝতে নাই পারিস বাবা, তাহলে তোর ওই বউকে জিজ্ঞাসা কর। একটা বাইরের লোক হয়ে এত দামি শাড়ি পরে তাকে কোন সম্পর্কের জন্য দিয়ে দেয়? এদের যদি ওদের ভাই বোনের আসল সম্পর্ক, তাহলে কেন একে অপরকে জড়িয়ে ধরে এত বেলাল্লাপুরা করে? থামান বাবা, তোমার কি মনে হয় রাতে চলতে না না তুমি এই হাত প্রমোশন তাহলে আমি ফিরিয়ে দিলাম। তবে একটা কথা, তোমার বোনের দুর্গার বিয়ের জন্য এই বাড়িটা বন্ধ রেখে আমার কাছ থেকে 1,00,000 টাকা ঋণ নিয়েছিলে, সেই টাকা 7 দিনের মধ্যে সুদ সমেত ফেরত চাই। কিন্তু এই 7 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথায় পাবো দাদা? বাবা, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে অসম্ভব, আমার বাবা কারো কাছে ক্ষমা চাইবেন না। কিন্তু এর জন্য যদি তোর চাকরিটা চলে যায় বাবা, তোমাদেরকে দিয়ে আমি ওই গাছতলায় ভিক্ষে করে খাবো। তবু তোমাদের আমি কারোর কাছে ক্ষমা চাইতে দেবো না। তাহলে আমিও চাইছি পড়ো। সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে দুর্গার সঙ্গে আমার ফের বিয়াটা হয়ে গেছে, দিনা পড়ার কথা কিছু বলা হয়ে ওঠেনি। তাই আজ বলছি, আমার ভাইয়ের বিয়ের পরের স্পন্সর 3 লক্ষ টাকা, 10 ভরি গয়না, খাট পালঙ্ক, টিভি, আলমারি, ফ্রিজ সব ইত্যাদি ইত্যাদি দিয়ে পাঠাবে। নইলে দেখো কি হয়। আমার ওই হাওয়াগুলো ভাইটা তোমার বোনকে যদি টুকরো টুকরো করে পার্সেল করে পাঠিয়ে দেয়, তখন যেন আমায় কিছু দোষ দিও না ভাইয়া। না বললে গোসাই না, আমার এই দুর্গা মায়ের জীবনে এত বড় ক্ষতি আপনি করবেন না। আর দিদি, তুমি বলো তো এবার আমি কি করি? এবার কাকে মেরে কাকে বাঁচাই? আমিও সেই কথাই ভাবছি।
কি মুশকিল আমার বিয়ে হয়নি তো ভাতার নাম কোথায় পাবো? এই নির্জল জঙ্গলের পথে একা বেরিয়ে নিজের বিপদ থেকে আনবেন না। যান, এখান থেকে চলে যান। না না আমি এখানে তুমি তুমি যে বিবাহিতা তা তো কখনো আমাকে বলোনি। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি। তোমার ওই সিঁদুর সিঁদুরটা না দেখে তোমার কুমারী ভেবে আমি সত্যি অনেক ভুল করেছি। একটা খরবাদার স্বপ্ন দেখেছিলাম, জীবনে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম। সেসব স্বপ্ন তুমি আমার আজকে শেষ করে দিলে। তোমার আমার স্বপ্ন আজকে কি
বারবার বলা যায়। খালাস অন্যের সন্তান গর্ভধারণ করে এখনো আমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছো? অন্যের সন্তান তা দেখো বাবু দেখো অন্যের সন্তানকে তুমি খালাস করে দিলা দাদা বলো এগুলো এইভাবে আমি আমার স্ত্রীকে দিতে জানো জানো তুমি এগুলো কি? এগুলো সব হিরোইন। এগুলো সবাই যদি পুলিশ তোমায় ধরতে পারে এই সারাটা জীবন তোমাকে জেলে ভর্তি করতে হবে। কিছু বলেনি কে তোমার দাদা? সেদিন সেদিন যে আমার পার্টনার হয়ে সে তোমাকে ফাঁসাতে চেয়েছিল। ওই রাস্কেলটা ওই রাস্কেলটাকে সামনে পেলে তাকে আমি একদম কেটে কুচি কুচি করে আজকে এসব তোমার মানায় না। আজ যখন তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমার জন্য সবকিছু ছাড়তে চাইছো তখন আমি তোমার কথা দিচ্ছি আজকে আমি আর কিছু নোংরা কাজ করবো না। আজ থেকে আমিও সব পথ খারাপ ত্যাগ করে আমি আপনাকে যদি তোমারই হলাম বুঝি তাহলে আপনারই হলাম। রাজা আমি কথা দিলাম কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে কথা আমি কথা দেখি দেখি পুলিশ নিশ্চয় পুলিশের কোনো চোর এই মাদার তোর খবর দিয়ে দিয়েছে। আমি এখন এখানে পালিয়ে যাচ্ছি। পুলিশ যদি আসে তুমি বলবে ওই সম্বন্ধে কিছু জানো না। আমি এই মাদারে পালিয়ে যাচ্ছি। কোনোভাবেই পুলিশ তুমি খুলবে না। হ্যাঁ আমি চললাম। আমি নিজের ভুলে রাজার বিপদ থেকে গেছি। বাবা বাবা ঈশ্বর বাবা ঠাকুর আমার রাজাকে তুমি রক্ষা করো ঠাকুর আমার রাজাকে তুমি রক্ষা করো। দেখে তোর শরীরের মধ্যে কি উঠে রেখেছে? না না দাঁড়া বাবু আমার পেটের কাপড়ে সেই মেয়েটা না যেদিন আমার লুটপাট করে নিয়েছিলেন। আমি আমার ভুল হয়েছে বাবু সেদিন জানতাম না যে আপনি পুলিশের লোক। আমি আমি এখন পায়ে ধরছি বাবু আমার ছেড়ে দিন আমার ছেড়ে দিন। সেদিন আমি পুলিশ ছিলাম না। এখন এই মাত্র হলো মাত্র চাকরিটা পেয়েছি। কিন্তু ইচ্ছে করে আজ তোমাকে আমি গ্রেফতার করতে পারি। দাঁড়া বাবু কিন্তু
একটা অন্য কাজে ব্যস্ত। হয়তো বা। তুমি কি কোনো গর্ভবতী মহিলাকে আমাদের মধ্যে ঘুরতে দেখেছো? হ্যাঁ হ্যাঁ মেয়েটা তাহলে হয়তো বেশি দূর যেতে পারেনি। এক্ষুনি গিয়ে তল্লাশি করি। আমাদের इसका रुकिए का कॉन्टेक्ट करो नहीं तो कोई मत दो कोई এই সতীটি পুরি জায়গায় ঘিরে ফেলে তো সতীটি পুরি জায়গায় গুলি করে দেয় তাহলে না তুমি বরং তোমার চোখ কান সব বন্ধ করে রাখো আর দেখবে বৌমা জি কি হলো ডার্লিং তুমি নাচ গান বন্ধ করে দিলে কেন আর ভাই বলা বলি
সেকালে সেই বাপের দিতাম শোনা আমার মুখটা একেবারে নষ্ট হয়ে গেল, একদম নষ্ট হয়ে গেল। আর আমি গাইতে পারবো না, একদম গাইতে পারবো না। আজকে তুমি অনেকদিন পরে না আমার সাথে গানটা গাইবে, জানো? আমার খুব ভালো গেয়েছে। আচ্ছা, এই গানটা তুমি আরেকবার গাইবে গো? আর পিতা, এই অব্যক্তি আমার এই সুর সাধনার স্বরটুকু কেড়ে নিল। এই তোমার উচ্ছৃঙ্খলা কারণ দেখে আজ এই কণ্ঠের সুরটাকে স্তব্ধ করে দিয়েছে। আরতি স্তব্ধ করে দিয়েছে। আচ্ছা বলো আরতি, এটাকে আমরা চেয়েছিলাম সংসারের জন্য, সংসার করতেছি আমরা কি চেয়েছিলাম আর কি বা পেলাম? কোনো দুঃখ করো না গো, দেখবে যে সয় সেই তো নয়। বৌমা যে পাপ করে চলেছে, বৌমাকে একদিন না একদিন এই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। চলো, ঘরে চলো, তুমি বিশ্রাম করবে, চলো। এই কিসের বাপ ডার্লিং? কোনো হাই সোসাইটি ফ্যামিলিতে দেখেছো বুড়ো বাবাকে একই ফ্যামিলিতে রেখে পার্সোনাল লাইফকে তারা ডিস্টার্ব করতে? তাই কেউ বাবা মাকে বৃদ্ধাশ্রম নাই বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। তাই বুঝি? আব্বা, তাই বলছি তোমরা যদি সুস্থভাবে বাঁচতে চাও তাহলে ওই বুড়ো প্রদীপকে জাস্ট ঘর থেকে তাড়িয়ে দাও। কিন্তু কিভাবে বলতে পারো? এসো হ্যাঁ, বলো বলো বলো। তোমার কানে কানে বলি। দাদা, আপনি হঠাৎ আমাদের এই বাড়িতে? দাদা বোনের বাড়ি আসবে তো সময় অসময় কি ভাইয়া? মানে লাভলি বলেছিল এই বাড়িতে আসার পর নাকি ওর বার্থডেটা সেলিব্রেট হয়। তাই তোমার সঙ্গে একটু আলোচনা করার জন্য আমি এসেছিলাম। যদি এটা আমি আমার অফিসে করতে পারতাম তবু ঘরেও ব্যাপার, তাই বাড়িতে এলাম। তাই না বলছি আমার? হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি চাই এবছর এই বার্থডে পার্টিটা একটা খুব জাঁকজমকভাবে হোক। অসম্ভব। দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। কে তোমাকে পার্টি বলেছে পরম? আমার এই বোনের বার্থডে পার্টি আমি করবো। ঠিক বলেছো। আমি আমাদের কাছে কি 1 কোটি টাকা খরচা করে দাদা? কেন করবো না বল? জানিস লাভলি, আমার কোনো বোন ছিল না, তাই বোন থাকার কি মর্ম আমি জানতাম না। ও দাদা, কিন্তু তোকে পেয়ে বোন থাকার ঠিক কি আনন্দ আজ আমি মর্মে মনে বুঝতে পারছি। তুই কিছু ভাবিস না বল? তোর বার্থডে পার্টি খুব জাঁকজমক করেই হবে, এবং কিভাবে হবে সেই ডিরেকশনটা আমি যথাসময়ে এসে দিয়ে যাব। চলি। যেই মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু করতে চাই না, সে তোমার কোন জাদু বলে এমন জলের মধ্যে খরচ করতে রাজি হয়ে গেল লাভলি? আরে বোনের জন্য ভাই খরচ করতে না করতে তুমি করবে? বোন, তোমাদের ভাই বোনের সম্পর্কটাকে নিয়ে আমি মাঝে মাঝে ভীষণ ভাবি লাভলি, মাঝে মাঝে ভীষণ ভাবি। রক্তের ভাই বোনের মধ্যে একটা রক্তের সম্পর্ক থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে কিসেরটা? রক্তেরটা নাকি রক্ত পরম্পরা? এত বাজে কথা শোনা যাবে না, একদম টাইম নেই। আমি এখন বিউটি পার্লার যাব, তোমার টাকাটা ছাড়ো তো। অসম্ভব। সামান্য 7,000 টাকা শ্রমিকের পক্ষে বউকে বিউটি পার্লারে পাঠানো আমার মধ্যে সম্ভব না কাকা, না সম্ভব হবে কি করে? ওই বুড়ো মা বাবা বেটার ভাইকে খাওয়া গাড়ি গাড়ি টাকা খরচা করে দাও। আরে বলবেলা যত তোমার বাধা, তুমি টাকা দেবে কিনা তাই বলো। না দেবো না। দেবে। আমি বলছি তুমি বউকে
বাপ আর মা আর বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তুমি কারি কারি টাকা বাজে খরচ করতে পারো আর বউর সকালটা মেরোতে পারো না? সকালটা নয় ভাই, সকালটা নয়, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। দাদা গো, নির্দেশ যদি পাখা বাজায় তাহলে কেউ তাকে আটকাতে পারে না দাদা, সে আগুনের দিকে ছুটে যাবে। এই কি বলে তুমি? বৌদি, আমাদের বাবা মা আজ তোমার কাছে পুরোপুরি, আর সেই পুরোপুরি খাওয়ার খরচ তোমার কাছে বাজে খরচ হলে তুমি কি জানো বৌদি যে কতখানি স্বার্থ খরচ করে আমাদের মা বাবা আমাদেরকে মানুষ করেছে। একদিন হয়তো তুমি সন্তানের দেওয়া হবে আর তোমারই বৃদ্ধ বয়সে তোমারই পুত্র বধূ এসে যদি এই কথাটা তোমার যাবে তখন তখন কি তোমার মনে হবে না বৌদি যে এমন পুত্র বধূ থাকার চেয়ে না থাকাই ভালো? তোমার ওই জ্ঞানের কাছে তোমার দাদাকে শোনাবে, তাহলে তুমি টাকাটা দেবে কিনা তাই বলো। আর টাকাটা যদি না দাও তাহলে যে কি হবে তা তুমি কথাটা ভেবে দেখো। তোমাকে শেষবার মতো বলে গেলাম। তুই বলতে পারিস ভাই, তুই বলতে পারিস। আমি এখন কি করব, কেমন করে বোঝাবো ওই অবুঝ উচ্ছৃঙ্খল পাবলিকে? এক সময় মনে হয় ওই শয়তানিকে খুন করে আমি নিজেকেও খুন করে ফেলি ভাই। না দাদা না, এমন কথা তুমি কখনো ভেবো না দাদা। আজ পারি না ভাই, আজ পারি না। আমি জানি ওই মহেশ মল্লিক আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, আর দুর্গার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি বুঝতে পারি ভাই, আমি বুঝতে পারি ওই শয়তান মহেশ মল্লিকটা লাভলিকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। সব বুঝে আমি বড্ড কৃপায় ভাই, বড্ড কৃপায়। আমি যে কিছুই করে উঠতে পারছি না ভাই, আমি যে কিছুই করে উঠতে পারছি না। তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই শুধু তোমার মুখের দিকেই তাকিয়ে বসে আছি। তুমি আমাদের পাশে থাকবে, আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করবে দাদা। তুমি আমার কথা দাও দাদা, তুমি আমার কথা দাও। আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো, তোদের পাশে পাশে থাকবো, তোদের পাশে কোথায় গেলে গো তুমি? তোমার আমি দেখতে পাচ্ছি না কেন গো? কি হলো? কি হলো মশাই? আজ এত খুশি খুশি মনে আমাকে বউ বলে ডাকছো কেন? আগে তুমি চোখটা বন্ধ করো। ও মা, চোখ বন্ধ করবো কেন? যা বলছি তাই করো না। বেশ, এই আমি চোখটা বন্ধ করবো। এবার একটা হাত দাও দেখি। এই নাও। ওই হাতটা নয়, ওই হাতটা দাও। ওহ, এরা দিদা, তুমি একটা ছেলে মানুষ করো না, বড্ড ছেলে মানুষ। ছেলে মানুষ নয় গো বউ, ছেলে মানুষ নয়। আমি যে তোমার মনের মানুষ গো। ও মা, এটা কি? এটা সোনা আনছি, সোনা। তাই তো? তোমাকে দেওয়া আমার উচিত ছিল। কিন্তু সেখানে তো কি গোলমাল হয়ে গেল না, তাই আর দেওয়া হলো না, বুঝলে? তাই বুঝি? ও বউ, হ্যাঁ। আর আমি কি? আরো অনেক কিছু দেবো। আর কি কি দেবে? আরো দেবো, আর দেবো, আর কি দেবে? আর অনেক ভালোবাসা দেবো। দাও 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 না, আমাকে তুমি আদর দাও, আমাকে তুমি সোহাগ দাও, আমাকে তুমি অনেক ভালোবাসা দাও। আমি ভালোবাসা কোথায় পাবো? আমি মামা কাছে তো ভালোবাসা নেই। এই রে, ও বউ, তোমার কাছে ভালোবাসা আছে বুঝি? আছে, আছে তো আছে। আমি দেখবো ভালোবাসা কেমন। আমার ভালোবাসা কখনো চোখে দেখা যায় না, ভালোবাসা অন্তরে চাওয়া পাওয়া দিয়ে উপলব্ধি করতে হয়। তাই তোমাকে ভালোবাসি। আমি যে কন্যা, আমি যে অনন্যা, তাই তো তোমার স্পর্শ আমার সারা শরীরে মেখে আমি শুধু তোমারই পরশে
দেখছো তুমি? ওগো ওগো প্রত্যেক দিন তার স্বামীর ভালোবাসার অনুরাগী রঙে ঠিক এমনি করে সুন্দরী হয়ে ওঠে গো। কি কি ভুলে গেছো? কিসের কাগজ? এটা কিসের কাগজ? হ্যাঁ দেখছি কিসের কাগজ? মাধবদা মাধবদা এটা কিসের কাগজ মাধবদা? সাধারণ কাগজ নয় তো বৌদিমণি, তোমার শ্বশুর মশাইয়ের তৈরি করা একটা মূল্যবান দলিল। মানে লেখা আছে কি লেখা আছে মাধবদা? ছোটবাবুর অবর্তমানে সম্পত্তি সমস্ত মিশনের নামে চলে যাবে। সে কি গো? কিন্তু 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 কি মাধবদা তাড়াতাড়ি বলো। কেউ যদি এই ছোটবাবুকে বিয়ে করে সেই হবে সম্পত্তি উত্তরাধিকারী। আমি তো জানি তো দাদা দাদা মানে ধর বলেছে শুধু শুধু আমার বইয়ের নামে ধর সম্পত্তি আছে বুঝলে। ওই দলিলের বউ জীবন যদি সই করে দেয় তাহলে সম্পত্তি তোমার দাদার হয়ে যাবে। ছোটবাবু তোমার দাদার হয়ে যাবে। সে কি আর ওই সম্পত্তি বড়বাবু হাতাতে পারেনি বলে এখনো ছোটবাবুকে বাঁচিয়ে রেখেছে। মাধবদা বড়বাবু যদি ওই সম্পত্তি পেয়ে যায় তাহলে দুজনকেই শেষ করে দেবে গো, দুজনকেই শেষ করে দেবে। কি বলছো মাধবদা? কি বলছো তুমি সব? ঠিকই বলছি। বড়বাবুর স্বরূপটা তো আমি জানি। আর বড়বাবুর সামনে তার সাথে আল মিলিয়ে আমরা যা তা করলেও মাধবদা বলি আপনার ভাইয়ের দোয়ারে শাখায় সিঁদুর যখন একবার পেয়েছি তখন আপনি আমাকে বাড়ি থেকে দূর করতে পারবেন না ভাসুর ঠাকুর। দূর 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 দূর। আপনাকে ঠাকুর বলছি কেন? আপনি তো হলেন একটা অসুর। আমি যে কত বড় অসুর তার প্রমাণ তো তুমি আগেই পেয়ে গেছো, এবারও পাবে। দেখো কি হয়। হ্যাঁ? আরে সময় যাবে কৃষ্ণা। হ্যালো কে বলছেন? What? আমার কারখানা ধর্ম কি কিসের দাবি? এই কোনো দাবি দাবি নয়, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি সাথে কোথায় যাচ্ছ তুমি? আমার যেদিকে দুজন যাবে আমি সেদিকে চলে যাবো। ও যদি আর বিবি তুমি আমার কাছে ফিরিয়ে বদির হয়ে গেছে না, তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকে ফিরিয়ে আনতে হবে গো মা। আমি তো যোগ্য ওই সাত রাজার এক মালিক
সেই দানবটাকে ফিরে পেয়েছি, তখন আমার বিশ্বাস আমি ওই আমার সেই মালিককে খুঁজে পাবো গো। আমি সেই মালিককে খুঁজে পাবো। কোথায় সেই দানব? এই তো একটু কিছুক্ষণ আগে সেইখানে তার দানবের অহংকার ছেড়ে গেল, তোমার সুন্দর সুখের স্বর্গটাকে নরক করে দিয়ে গেল। আমি সাপ দেখেছি রে বাবা, আমি সাপ দেখেছি, আমি সাপ দেখেছি। আপনি কি আমার ঠাকুর ঠাকুরের কথা বলছেন? কি ঠাকুর? ঠাকুর নাই গো, ওটা ঠাকুর নয়, ওটা তো একটা বড় রাক্ষস। কে আপনি? এসব কথা আপনি আমার কাছে বলতে এসেছেন? কেন এসেছেন? আমি আমার হারিয়ে যাওয়া ভাগ্যকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম এখানের অনেক কিছুর সাথে আমার জীবনের অনেকখানি মেল আছে বাবা, অনেকখানি মেল আছে। আর এই বাড়িটার ভেতরে যারা দোকান করেছে আমার অসুস্থ অতীত। তাই তো এই অতীতকে খুঁজতে খুঁজতে আমি এই বাড়িটার ভেতরে মাঝে মাঝে ঢুকে পড়ি বাবা, মাঝে মাঝে ঢুকে পড়ি। কিন্তু আপনি কে বাবা? কি বললে? বাবা কি বললে? বাবা! এই দুনিয়ার সবাই ভিখারি, পাগল, বেকার বলে বিদ্রোহ করে, তাকে কি তুমি বাবা বলে? আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি আমার অতীতে একটুকু হলেও আজ আমি খুঁজে পেয়েছি গো। তুমি কেমন আছো? আমি ভালো নেই রে ভাই, আমি ভালো নেই। আমার যে কপাল পুড়ে গেছে রে ভাই। জানিস এই বাড়িতে আমি আমার ভাষাটা একটা আশ্রম সবাই না। আমার শ্বশুর মশাই সমস্ত সম্পত্তি মিলে বিক্রি নেওয়ার জন্য আমার শ্বশুর মশাই সেই একদম পুরো বাড়ি থেকে গায়েব করে দিয়েছে। আমার স্বামী তো মেয়ে মেয়ে জানিস, কিন্তু যখন জানতে পারলো যে আমার শ্বশুরমশাই তার অর্ধেক সম্পত্তি আমার স্বামীর নামে বিক্রি করে গেছে, আর আমার স্বামীকে যে বিয়ে করবে সেভাবে সম্পত্তির অধিকারী নেই, এই মর্মে বিয়ে করেছে। তখন থেকে আমার স্বামীকে কোনো রকমে কুকুর বিড়ালের মতো রাত থেকে বাঁচিয়ে রেখেছে। এখন তো তোর স্বামীর সম্পত্তি বিক্রি করি না। আর সেই সম্পত্তি আমার জীবনের কালো হয়ে দাঁড়িয়েছে রে শুভ। এই সম্পত্তি আমার ভাষণে শুনে নেওয়ার জন্য আমাদের দুজনভাবে চাপ দিচ্ছে, আমাদের আমাকে মারধর করে, অত্যাচার করে। জানিস কি করেছে? ওই সম্পত্তি সইতে হয়েছে আমার স্বামীকে আমি নিয়ে জেল থেকে পানির মধ্যে পুড়িয়ে মারবে। আর জানিস না সেই ভয়ে আমার স্বামী কিছুক্ষণ আগে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার মাথাটা যন্ত্রণা পাচ্ছে রে দিদি। এই মুহূর্তে মনে হচ্ছে ওই শয়তানটাকে কাছে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখন আমাদের এত অত্যাচার চলবে না। আমি আমার অসুস্থ স্বামীকে বাড়ি ফিরে আসতে হবে, তারপরে যা যাওয়ার আমি করবো রে ভাই। এখানে থেকে তুই কেমন করে যাবে আমাদের ক্ষেত্রে দিদি? তার চেয়ে তুই আমাদের বাড়িতে চল। আমরা সবাই মিলে জামাই বাড়ি ফিরে আসবো। নাই জীবন না। এই বাড়ি ছেড়ে আমার কোথাও যাওয়া চলবে না। আমার অসুস্থ সে আত্মহত্যা স্বামী তার আগে আমি এই বাড়ি থেকে ফিরে আসি আর আমাকে দেখতে না পাই, আর তাকে একাবে আমার ভাষণটা বলে তাকে অত্যাচার করে। তাই বলছি এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না।
এই বাড়িতে থেকে আমি যা করার করবো। তুই যাবি, তুই বাড়ি যা, তুই বাড়ি যা। কাঁদিস না রে দিদি, কাঁদিস না। চোখের জলটা মুছে নিয়ে এবার শক্ত হওয়ার চেষ্টা কর। দিদি রে, যার পথে কেউ নেই, তার পথে ধর্ম পরিবার ঈশ্বর আছেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস কর। করুণাময় ঈশ্বর তোকে রক্ষা করবে রে দিদি। ঈশ্বর তোকে রক্ষা করবে। ঈশ্বর তোকে রক্ষা করবে। ঈশ্বর নেই ভাই, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো তাহলে তোর দিদি দুর্গা বাড়ি বাড়ি হেরেছে না। আমি সবে মাত্র 10টা মিনিটের হয়ে ঘুরে থাকি। বল চিকরি বল, আমার দোকানে ঘরটা বন্ধ করে বল। তুমি এসেছো, তুমি ফিরে এসেছো, কিন্তু এই মিশনে এসেছো। এই রাজা সারা কাউকে ভয় পায় না, বুঝলে? জলদি বল, আমার ঘরটা বন্ধ করে বল। কে তুমি? নইলে এখানে খোঁজ কে তুমি? কে তুমি? আমি রাজা মস্তান। সারা একটা বল কেটে পুলিশ আমায় তাড়া করছে। তাই নিজেকে বাঁচতে আমি এখানে ঢুকে পড়েছি। বল বল, তুই যে আমার কথা বলেছিস না? তো তারা এক ঘোটালে আসতো। না, না, না। বল বল, জলদি বল, আমার ঘরটা বন্ধ করে বল। যাও, ওইদিকে যাও, চলে যাও, ঠিক আছে। ওইদিকে যাও। তুই আমার কথা মুখ খুলেছিস, এসে তোকে আমি বুঝিয়ে দেবো, কেমন? আমি একটু ভাবতে পারছি না, আমার মাথা বলতে যাচ্ছে। আমি আর ভাবতে পারছি না, পারছি না। বুঝলি ম্যাডাম, এক্ষুনি যে লোকটা আপনার বাড়ি বাড়িতে গিয়ে তাকে আপনার আওয়াজ হবে শুনে দিন। আমার কোনো লোক আমার বাড়ি- সত্যি আমি একবার দিয়ে গেলাম এই কি তোমার সংসার? তুমি কেমন আছো দিগন্তরা? ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে যতটা ভালো থাকা যায় ঠিক ততটাই ভালো আছে দিগা। হঠাৎ করে চাকরিটা না পেলে হয়তো কোনো অনিশ্চয়তার মধ্যে হারিয়ে যেতে হতো। তুমি আমায় ভালো করে দাও দিগন্তরা। সেদিন আমি ভুল করেছি। খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসিনি ম্যাডাম। আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আমি তাকে আইনের কাছে বাধ্য হব। একটা আইনের ক্ষমতা থেকে একটা জীবনের ক্ষমতা কোনো অংশে কম নয়। আপনি যদি ব্যক্তি জোর জবরদস্তি করতে চান তাহলে আমি চিৎকার করবো, লোক ডাকবো, আর সকলের সামনে বলবো আপনি আমার ঘরে ঢুকে আমাকে শিরোধারী। তুমি না একজন গৃহবধূ, আদর্শ সংসার করার স্বপ্ন নিয়ে এই তোমার মনোভাব এত ছোট। দিগন্তরা, আজ আমার ঘর ধরে একদিন তোমায় আমি ভালোবেসেছিলাম, তোমাকে আরে বাড়ি ঘর দিয়ে নিজের জন্য আজ আমার কত দুঃখ হয়। কয় দেবা আজ তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না। তোমার ঘর আমি সাথ করবই। আমি নিজে দিয়ে দেখতে চাই ও তোমার স্বামী না আমার খুঁজে ফেরা আসামি। ও বউ, এই তুমি আমাকে আসামি সাজিয়ে পুলিশের হাতে তুলে দিলে? এ কি? তুমি মনে আপনি আমি ওই বলবো বিদ্যা ধরতে না বুঝি। তুমি বলে দাও আমি তোমার বল। সরি, আই এম ভেরি সরি।
তোমার স্বামীকে দেখে আমি আসলে আমার খুঁজে ফেরা আসামি গানা বছর তোমার স্বামীর মধ্যে অনেকটা গেছে। এবার তাহলে আমি যাচ্ছি যাচ্ছি দুর্গা যাচ্ছি অসময়ে বিরক্ত করার জন্য তোমাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এটাই আমি কামনা করি। এই কামনা করি। এভাবে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু কিন্তু আপনি হঠাৎ এমন করে আমার স্বামীর মধ্যে ঘর থেকে ছেড়ে বেরিয়ে এলেন কেন? এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। এই ঘরে ঢুকে আপনার স্বামীর ছবিটা দেখে প্রথমে আমার নিজের ছবি ভাবে আমি একটু চমকে উঠেছিলাম। পরে বুঝতে পারলাম যে না না ওই ছবিটা আমার নয়, ওটা আপনার স্বামী গোয়ালনের ছবি। এই মুহূর্তের মধ্যে আমার একটা আইডিয়া খেলে গেল। আমি আপনার স্বামী চলে এলাম। কিন্তু আমার স্বামীর চাল কথাবার্তা এইসব এত এত রক্ত করলেন কি করে? ওই ঘরের মধ্যে রাখা একটা ডায়েরির একটা পাতা পড়ে একটা রাগ আইডিয়া করে নিলাম। বিশেষ বুদ্ধিমান তো দেখছি আপনি। তা এত অল্প সময় এত কিছু রক্ত করে নিলে পারলেন? এই নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয় ম্যাডাম। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করবো না। তবে যদি কোনোদিন কোনো সুযোগ পাই তাহলে প্রতিদান আমি আপনাকে ঠিকই দিয়ে কিন্তু দেবো। প্রতিদান যদি আজকেই চাই। আজকে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন কি প্রতিদান চাই? দেখুন দেখুন এবারে আমাকে ভয় ভয় আমার ভাষা একটা আস্ত শয়তান আমার স্বামী আমার সম্পূর্ণ সত্যদের দিকে আমি লিখে নেওয়ার জন্য আমাদের বসে বসে চাচ্ছে। আমার স্বামীকে মারধর করে অত্যাচার করে আমাদের আমাকে ফিরিয়ে মারবে বলে ধমকি দিয়েছে। আর সেই ভয় কিছুক্ষণ আগে আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছে। তাই যতদিন না আমার স্বামী ফিরে আসে ততদিন কাল ভয় বাড়ি গেছে আপনার স্বামী। আমার ভাষা করে ভয় আমার ভাষা করে কাজটা শয়তান জানেন সমস্ত সম্পত্তি লিখে যায় তাই তাই তো কিছু না কিছু বাড়ি বাড়ি পালিয়ে গেছে। তাই যতদিন আমার স্বামী ফিরে আসে ততদিন আপনি আমার আপনার স্বামীর পক্ষে দিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ না না না, আমি আপনার শুধু স্বামীর পক্ষে দিয়েই নয়, আপনাকে যত রকম সাহায্য করতে হয় আমি সব রকম চেষ্টা করবো ম্যাডাম। আমি সব রকম চেষ্টা করবো। আপনি আর ঈশ্বরের ক্ষমতায় তোকে আমার হাত থেকে রক্ষা করা। ওই কাগজটা সই করিয়ে দিয়েছিস তো? কখনো না, কখনো না। আমার বউ বলে ওটাতে কখনো সই করবে না, কখনো না। ও বউ, আমরা পালাই। দাঁড়া! এই আমি শেষবারের মতো বলছি, ওই কাগজটা সই করবে কি না? না আমার স্বামী যখন একবার করে দিয়েছে সই করবে না করবো না করবো না করবো না। তবে দেখ শয়তান, তোর আগে তোর এই স্বামীটাকে আমি